দাদা, আমার পা যেন আর চলছে না। সারাটা দিন প্রখর রোদে মোড়ল মশাইয়ের বাগানে মাটি কাটার পর শরীরের শেষ শক্তিটুকু যেন নিঃশেষ হয়ে গেছে। ধৈর্য ধর সিধু, ওই দেখ আমাদের ঘর দেখা যাচ্ছে, আর সামান্য পথ গেলেই বাড়িতে পৌঁছতে পারবো। আমাদের মতো ভাগ্যহীনের বিশ্রাম কেবল রাতের অন্ধকারেই জোটে। কিন্তু দাদা, একবার এই চালের দিকে তাকিয়ে দেখো। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর দেবাশিস বাবু মাত্র এই সামান্য পরিমাণ চাল দিলেন। আমাদের দুই ভাইয়ের এই সংসার, এইটুকু চালে কি আমাদের সবার পেট ভরবে? কি আর করা যাবে ভাই, আমরা হলাম সামান্য দিনমজুর। দেবাশিস বাবুর মতো বিত্তবান মানুষেরা আমাদের এই ঘাম ঝরানো পরিশ্রমের প্রকৃত মূল্য কখনোই বুঝবেন না। তাদের কাছে আমাদের জীবনের মূল্য কানাকড়িও নয়। তারা অট্টালিকায় বসে উৎসব করেন, আর আমরা দুমুঠো অন্যের জন্য সারা দিন খেটে মরি। আমার কেবল রানীর কথা ভেবে বুক ফেটে যাচ্ছে। আজ সকালে যখন বাড়ি থেকে বের হই, তখন মেয়েটি এক মুঠো মুড়ির জন্য বায়না করছিল। বাড়িতে কিছুই ছিল না দেওয়ার মতো। ওর সেই করুণ মুখটা সারাটা দিন আমার চোখের সামনে ভাসছিল। বাবা, তুমি এসেছো? তুমি কি আমার জন্য খাবার এনেছো? আজ সারা দিন আমি শুধু জল খেয়ে আছি। আমার পেটের ভেতর খুব জ্বালা করছে বাবা। মা বলেছে তুমি এলেই খেতে পারবো। মারে, এই দেখ, আমি আর তোর বড় জেঠু চাল নিয়ে এসেছি। এখনই তোর মা এই চাল দিয়ে ভাত রান্না করে দেবে। আর একটু ধৈর্য ধর রে মা, আর একটু ধৈর্য ধর। হে বিধাতা, আমাদের কোন পরীক্ষায় ফেলেছেন আপনি? নিজের আদরের সন্তানের মুখে একবেলা আহার তুলতে দিতেও আমাদের হিমশিম খেতে হচ্ছে। এই কি আমাদের নিয়তি? মাত্র এইটুকুই যে চাল এনেছো, পেট ভরে তো ভাত খাওয়াই হলো না। রমেশ, তুমি কি একবারও মোড়ল মশাইকে বললে না যে এই যৎসামান্য খাদ্যে আমাদের পরিবার চলবে না? কালকে সে চালের পরিমাণ আজ কিন্তু খুব কম মনে হচ্ছে। বলেছি মালতী, অনেক অনুনয় করেছি, কিন্তু দেবাশিস বাবুর সাফ কথা, আজ নাকি কাজের চাপ কম ছিল, তাই পারিশ্রমিকও কম। অথচ আমরা জানি আজ বাগানের আগাছা পরিষ্কার করতে গিয়ে আমাদের কোমর সোজা করার সুযোগটুকুও ছিল না। হ্যাঁ, দিদি ঠিকই বলেছেন। আজ সারাদিন রানী কতবার খাবারের জন্যে কেঁদেছে তা আমি জানি। শেষে ওকে জল খাইয়ে ফুলিয়ে রাখতে হয়েছে। লবণ মরিচ দিয়ে ভাত খেয়ে এখন একটু ঘুমিয়েছে। এইটুকু চালে তো সবার একবেলাও ঠিক মতো হয় না। মিথিলা, আমার নিজেরই খুব অপরাধ বোধ হচ্ছে। একজন বাবা হয়েও মেয়ের মুখে সামান্য অন্ন তুলে দিতে পারছি না। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? সারাদিন রোদে পুড়ে কাজ করি, গায়ের ঘাম রক্ত হয়ে ঝরে পড়ে, কিন্তু দিন শেষে সে পারিশ্রমিক পাই না। পাশের বাড়ির মানুষেরা অন্তত দুবেলা পেট ভরে খেতে পায়, আর আমরা কেবল পরের করুণার ওপরই বেঁচে আছি। মোড়ল মশাইয়ের অট্টালিকার জাঁকজমক বাড়ছে, আর আমাদের কুড়ে ঘরের চাল দিয়ে বৃষ্টির জল পড়ে। দাদা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের এই অবস্থা কেন? আপনারা দিনরাত পরিশ্রম ঠিকই করেন, কিন্তু আয়ের কোনো স্থায়ী উৎসই নেই। আজ কাজ আছে তো কাল নেই। এই পরনির্ভরশীলতাই আমাদের দারিদ্র্যের মূল কারণ। আর এইভাবে চললে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই একই কষ্টের শিকার হবে। তুমি ঠিকই বলেছ মিথিলা, কিন্তু আমাদের মতো নিঃস্ব মানুষের অন্য কোনো উপায়ও নেই। আমাদের জমি নেই, পুঁজি নেই, আছে শুধু এই শরীর আর হাড় ভাঙা শ্রম। সমাজ আমাদের মতো শ্রমিকের মূল্য দিতে জানে না। এভাবে বেঁচে থাকা বড় কষ্টের দাদা। প্রতিটি দিন কাটে একরাশ অনিশ্চয়তা আর হতাশায়। জানি না কবে আমাদের এই অবস্থার অবসান ঘটবে, নাকি এভাবেই আমাদের জীবন শেষ হয়ে যাবে। সিধু, তাড়াতাড়ি হাত চালা, অতিথি প্রায় সবাই এসে পড়েছেন। প্যান্ডেলের কোণে যে জলের কলসগুলো আছে সেগুলো পূর্ণ হয়েছে কিনা একবার দেখে আয় তো। দাদা, আমি এখনই যাচ্ছি, কিন্তু একবার তাকিয়ে দেখো,
কত এলাহি আয়োজন, এত আলোকসজ্জা আর এত পদের খাবার আমি আমার জন্মে কোনোদিন দেখিনি। আমাদের সারা জীবনের উপার্জন দিয়েও কি এই অনুষ্ঠানের একবেলা খাবারের খরচ চালানো সম্ভব হবে দাদা, বলো? এসব ভাবা আমাদের সাজে না রে সিধু। বিত্তবানদের জগৎ আর আমাদের জগৎ সম্পূর্ণ আলাদা। আমাদের কাজ শুধু হুকুম তামিল করা। চল, দেরি করলে কর্তাবাবু রাগ করবেন। সর্বনাশ হয়ে গেছে। ওরে, তোরা কে কোথায় আছিস? জলদি আয়। গিন্নির গলার অতি মূল্যবান সাতলহরী সোনার হারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। গিন্নি কেবল স্নান করতে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন গয়নার বাক্স ফাঁকা। এ আপনি কি বলছেন কর্তা বাবু? এমন খুশির দিনে এমন অলক্ষণে কাণ্ড কিভাবে ঘটলো? আমি কিছুই বুঝতে পারছি না। বাড়িতে এত মানুষের ভিড়, কার মনে কি আছে কে জানে। তোমরা যারা কাজ করছিলে তারা কি কাউকে সন্দেহজনকভাবে ভেতরের দিকে যেতে দেখেছ? যেই হোক, চোরকে আমি ছাড়ব না। এই হারটি ছিল আমাদের বংশের ঐতিহ্য। কর্তাবাবু, আমরা তো বাইরেই কাজে ব্যস্ত ছিলাম, আমরা কাউকেই ভিতরে যেতে দেখিনি। সারা বাড়ি খোঁজা হয়েছে, কোথাও নেই। নিশ্চয়ই কেউ সুযোগ বুঝে হাত সাফাই করেছে। তোমরা একটু চারপাশটা ভালো করে খুঁজে দেখো তো। যদি কেউ হারটির খোঁজ দিতে পারো তবে তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব। দাদা, একটু দাঁড়াও। ওটা কি দেখো, বাগানের ওই কোণে ঝোপের নিচে। কই দেখি, সত্যি তো বেশ উজ্জ্বল কিছু একটা মনে হচ্ছে। চল গিয়ে দেখা যাক। দাদা, মোরল গিন্নির সেই হারিয়ে যাওয়া সাতলহরী সোনার হার কত কারুকাজ আর ভারী দেখেছ? ওরে বাবা, এটি এখানে পড়েছিল। হয়তো কেউ এখানে ফেলে গেছে, অথবা গিন্নিমা বাগানে হাঁটার সময় এটি অলক্ষ্যে খসে পড়েছে। সিধু দাদা, চলো আমরা এখনই এটি কর্তাবাবুর হাতে তুলে দেই। আবার কি হলো? তোমরা কি কিছু বলতে চাও? এখন আমার মন মেজাজ ভালো নেই, কাল বরং এসো। কর্তাবাবু, রাগ করবেন না। ফেরার পথে বাগানের কোণে আমরা এটি খুঁজে পেয়েছি। সম্ভবত এটি গিন্নিমার হার। দেখুন তো। আরে হ্যাঁ, এটি সেই হার। অবিশ্বাস্য। তোমরা চাইলে অনায়াসেই এটি লুকিয়ে রাখতে পারতে, কেউ জানতেও পারত না। তোমাদের এই সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এ যুগে এমন নিষ্পাপ মানুষও আছে। রমেশ, সিধু, তোমাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না। আমরা শুধু আমাদের কর্তব্য পালন করেছি কর্তাবাবু। আপনার জিনিস আপনার কাছে ফিরিয়ে দিতে পেরে আমরাও শান্তি পেলাম। কিন্তু তোমরা তো খালি হাতে ফিরতে পারবে না। আমি এই হারের জন্য পুরস্কার ঘোষণা করেছিলাম। রমেশ, সিধু, বলো তোমরা কি চাও? কর্তাবাবু, আমরা অতি সামান্য মানুষ। আমাদের সহায় সম্বল বলতে কেবল আমাদের এই হাত দুটি আর পূর্বপুরুষের শেখানো নীতি আদর্শ। অভাব আমাদের নিত্য সঙ্গী হতে পারে, কিন্তু সেই অভাব যেন আমাদের বিবেককে গ্রাস না করে, এটাই আমাদের প্রার্থনা। না রমেশ, আজ আমি কেবল মৌখিক ধন্যবাদ দিয়ে তোমাদের বিদায় দেব না। তোমাদের এই সততার যোগ্য পুরস্কার পাওয়া উচিত। শোনো, আজ এই পবিত্র মুহূর্তে আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদের তাই দেব। কি চাও বলো, দ্বিধা করো না। কর্তাবাবু, আপনি আমাদের অনেক বড় সম্মান দিলেন। আমরা কখনো কল্পনাও করিনি যে আমাদের মতো দিনমজুরদের আপনি এমন বিশাল প্রস্তাব দেবেন। আপনার এই মহানুভবতায় আমরা ধন্য। এতে ধন্য হওয়ার কিছু নেই সিধু, এটি তোমাদের পাওনা। বলো, এক্ষুনি বলো তোমাদের মনে কি আকাঙ্ক্ষা আছে, আমি আজই তা পূরণ করতে চাই। কর্তাবাবু, আপনি যদি দিতেই চান তবে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি আমরা একা নিতে পারি? বাড়িতে আমাদের স্ত্রীরা আছেন, আমাদের ছোট্ট সংসার। আমরা চাই একবার তাদের সাথে আলোচনা করে তারপর আপনার কাছে জানাতে। তা বেশ বেশ,
এ তো খুব ভালো কথা। ঘরের গিন্নির সাথে পরামর্শ করে যে পুরুষ কাজ করে সে কখনো ঠকে না। ঠিক আছে, আজ রাতটুকু তোমরা সময় নাও, কাল সকালে তোমরা দুই ভাই আবার আমার কাছে এসো। তোমাদের যা যা প্রয়োজন সব বলবে। আমি কথা দিচ্ছি তোমাদের কোনো চাহিদাই অপূর্ণ থাকবে না। অনেক ধন্যবাদ কর্তা বাবু। আমরা তবে এখন বিদায় নেই, কাল সকালেই আমরা আসব। মালতী, তুমি বিশ্বাস করবে না দেবাশিসবাবু আমাদের ওপর কতটা সন্তুষ্ট হয়েছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন কাল সকালে আমরা যা চাইব তিনি আমাদের তাই দেবেন। আমাদের এই অভাবের দিন বোধহয় এবার শেষ হতে চলল। তুমি সত্যি বলছো রমেশ? তিনি কি সত্যি যা চাইবো তাই দেবেন? কোনো দ্বিধা করবেন না তো? হ্যাঁ গো, কর্তাবাবু নিজের মুখে কথা দিয়েছেন। তবে আমাদের খুব ভেবেচিন্তে কিছু চাইতে হবে, এমন কিছু যা আমাদের সারা জীবনের কষ্ট দূর করে দেবে। এত ভেবে চিনতে চাওয়ার কি আছে? আমাদের অভাব তো জন্ম জন্মান্তরের, ওটা কি আর কোনোদিন পুরোপুরি যাবে? তুমি কাল গিয়ে কর্তাবাবুকে বলবে আমার জন্যে যেন একটা ভারী সোনার হার আর দুগাছি সোনার চুড়ি দেন। সারা জীবনেই শুধু সেরা শাড়ি আর মাটির হাড়ি নিয়ে কাটাতাম, এবার অন্তত সোনার গয়না পরে লোক সমাজে মুখ দেখাতে চাই। কিন্তু মালতী, একবার ভেবে দেখো, সোনার গয়না তো বিলাসিতা। আমাদের ঘরে অন্ন নেই, চালের ফুটো দিয়ে বৃষ্টির জল পড়ে। আমরা যদি স্থায়ী কোনো সম্পদ বা নগদ টাকা চাইতাম তবে হয়তো সংসারটা গুছিয়ে নিতে পারতাম। ওসব অভাব অনটন কোনো দিন শেষ হবে না, বুঝেছো? আজ টাকা আনবে তো কাল ফুরিয়ে যাবে, কিন্তু এক সেট সোনার গয়না থাকলে গ্রামে আমাদের একটা মান সম্মান হবে। আর আমি যখন গয়না পরে বাইরে যাব তখন সবাই দেখবে রমেশের বউ কত দামি গয়না পরেছে, আর এতেই তোমার মুখ উজ্জ্বল হবে। শোনো, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে কাল গয়না চেয়ে আনবে। ঠিক আছে মালতী, তোমার মনে যদি তাই শখ থাকে তবে কাল আমি কর্তাবাবুর কাছে তোমার জন্য সোনার গয়নাটাই চেয়ে নেব, চিন্তা করো না। মিথিলা, তুমি তো শুনছো মোড়লবাবু আমাদের কি সুযোগ দিয়েছে। জানি না বড় বৌদি দাদাকে কি যাওয়ার জন্য বলবে। দেবাশিস বাবু আমাকেও সুযোগ দিয়েছেন। বলো কি চাইলে ভালো হয়? তুমি যেটা বলবে আমি সেটাই চাইব, কারণ তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে। তুমি আজ পর্যন্ত আমার জীবনে যতগুলো দিক নির্দেশনা দিয়েছো তার সবগুলোই ভালো ছিল। ওগো, পেটে যখন অন্নই থাকে না তখন সেটার চিন্তা করাই বুদ্ধিমানের কাজ। তাই আমার কোনো এমন জিনিসের দরকার নেই যেটা দিয়ে শখ পূরণ হবে, বরং এমন কিছু দরকার যেটা দিয়ে আমাদের প্রয়োজন মিটবে। আমি জানি মিথিলা, অভাব তো আমাদের চিরস্থায়ী, তা কি আর কখনো যাবে? তাহলে তুমি কি ভাবছো বলো তো? কি চাইবো আমি মোড়ল বাবুর কাছে বলো? অভাব দূর করার পথ আমাদের নিজেদেরই খুঁজতে হবে। শোনো, আমি চাই আমাদের অভাবের স্থায়ী সমাধান হোক। তুমি কাল দেবাশিস বাবুর কাছে কি বলবে? আমাদের কোনো সোনাদানা বা মণিমুক্তর কোনো প্রয়োজন নেই। তিনি যেন আমাদের চাষবাসের জন্যে সামান্য এক টুকরো জমি দান করেন, আর সেই জমিতেই কাজ করে আমাদের দুবেলা দুমুঠো অন্যের জোগাড় হবে। তোমাকে আর অন্যের বাড়িতে পরিশ্রম করতে হবে না। জমি? কিন্তু জমি দিয়ে আমরা কি করব মিথিলা? সেখানে তো ফসল ফলাতেও খরচ হবে। তাছাড়া জমি কি মোড়লবাবু চাইলে দেবে আমাকে? খরচ তো হবেই গো, পরের জমিতে কামলা খেটে দিন কাটে তোমার। কিন্তু যদি আমাদের নিজস্ব এক খণ্ড জমি থাকে তবে সেখানে আমরা নিজেদের ঘাম ছড়াবো, আর তুমি আর আমি মিলে সেই জমিতে ধান ফলাবো, শাকসবজি চাষ করব, আর সেই অন্ন খেয়ে আমাদের রানী বড় হবে। আমাদের আর কারো কাছে হাত পাততে হবে না। জমি হলো মা, সে কোনোদিন কাউকে উপোস রাখে না। আজ তুমি জমি চাইলে কয়েক বছর পর আমাদের আর অভাব থাকবে না। আর মোড়ল বাবু দেবে কিনা সেই কথা ভাবছো? কেন দেবে না বলো তো? সে তো বলেছে তোমরা যা চাইবে তাই দেবে। আগে এত ভীত হইও না, আগে বলেই দেখো না কি হয়। মিথিলা, তোমার চিন্তা যত গভীর
আমি তো কেবল বর্তমানের কষ্টের কথা ভাবছিলাম, কিন্তু তুমি আমাদের ভবিষ্যতের ভিত্তি করতে চাইছো। তুমি ঠিক বলছো, এক খণ্ড জমি আমাদের চিরস্থায়ী আশ্রয়। ঠিক আছে, সাহস করে আমি মোড়ল বাবুকে এই কথাটাই বলবো। তুমি কাল নির্ভয় কর্তা বাবুর কাছে জমি প্রার্থনা করো। পরিশ্রম আমরা করব, আর ফল দেবেন বিধাতা। তুমি কোনো চিন্তা করো না, আমার মন বলছে নিশ্চয়ই তিনি তোমায় খালি হাতে ফেরাবেন না। এসো রমেশ, এসো সিধু, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। গত রাতটা নিশ্চয়ই তোমাদের অনেক জল্পনা কল্পনার মধ্যে কেটেছে। তো বলো, তোমরা নিজ নিজ জন্য কি স্থির করলে? রমেশ, তুমি বড় ভাই, তুমিই আগে বলো। কর্তাবাবু, আমরা অতি সাধারণ মানুষ, সারা জীবন অভাবের সাথে লড়াই করেছি। আমার স্ত্রী মালতীর বড় শখ সে একবার সোনার অলংকার পরে লোকসমাজে মুখ দেখাবে। তাই যদি আপনার কৃপা হয় তবে ওকে একটি সোনার হার আর সোনার চুড়ি দিলে আমি অত্যন্ত কৃতার্থ হব। বেশ রমেশ, যদি তোমার স্ত্রী এতেই সুখী হয় তবে তাই হবে। আমি এক্ষুনি বলে দিচ্ছি, তোমার জন্য যেন সবচেয়ে নিখুঁত কারুকার্যের গয়না বানিয়ে দেওয়া হয়। এবার তোমার কথা বলো সিধু, তুমিও কি তোমার বড় ভাইয়ের মতো স্ত্রীর জন্য অলংকার চাও, নাকি অন্য কিছু? কর্তাবাবু, আমার কোনো অলংকারের প্রয়োজন নেই। গয়না দিয়ে শরীর সাজানো যায়, কিন্তু জীবনের চরম দুর্ভাগ্য ঘোচানো যায় না বাবু। আমার স্ত্রী মিথিলার পরামর্শে আমি আপনার কাছে একটি বিশেষ প্রার্থনা করতে এসেছি। কি সেই প্রার্থনা সিধু? নিঃসংকোচে বলো। কর্তাবাবু, আপনি যদি দয়া করে আমাকে একটু আবাদি জমি দিতেন, তবে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। আমি চাই একটু জমি পেলে সেখানে চাষবাদ করে নিজের পায়ে দাঁড়াতে। আমি চাই না আমার সন্তান আর কখনো অনাহারে রাত কাটাক। নিজের একখণ্ড জমি থাকলে আমি পরিশ্রম করে সেখানে সোনার ফসল ফলাতে পারবো। চমৎকার! দেখো রমেশ, তুমি চাইলে ক্ষণিকের বিলাসিতা, যা একদিন ক্ষয় হয়ে যাবে, আর সিধু ছোট ভাই হয়ে চাইলে একটি স্থায়ী ভবিষ্যৎ। ঠিক আছে, আমি তোমাদের দুজনেরই ইচ্ছা পূরণ করব। রমেশ, তুমি তোমার স্ত্রীর জন্য গয়না নিয়ে যেও, আর সিধু, তুমি আমার উত্তরের যে আবাদি জমি আছে সেখান থেকে 2 বিঘা জমির মালিকানা আজ থেকেই পাবে। আমি আজই দলিলে স্বাক্ষর করে দেব। মা, ও মা, জেঠিমার বাড়ি থেকে ঘুরে এলাম, কিন্তু ওখানকার পরিবেশটা আমার মোটেও ভালো লাগলো না। জেঠিমার জেঠু সারাক্ষণ ঝগড়া করেন, অভাবের কথা বলেন। জেঠু পরের বাড়িতে কাজ করে নাকি ভালোভাবে খাবার জোগাড় করতে পারছে না, এই কথা নিয়ে জেঠিমা ঝগড়া করছিলেন। কিন্তু আমাদের এখন আর কোনো অভাব নেই, তাই না মা? এখন আমাদের আর না খেয়ে দিন কাটাতে হয় না। আমাদের জমিতে কত সবজি, কত ধান, বাবা বাজারে বিক্রি করে আমরা এখন পেট ভরে মাছ ভাত খেতে পারি। হ্যাঁ রে মা, আমাদের ঘরে বিধাতার কৃপায় এখন খাবারের কোনো অভাব নেই। তুই যা, কিছু চাল আর সবজি নিয়ে তোর জেঠিমাকে দিয়ে আয়। মিথিলা, আজ মাঠের ফসল দেখে মনটা জুড়িয়ে গেল। এবার ফলন এত ভালো হয়েছে যে সব দেনা চুকিয়েও আমাদের সারা বছরের খাবার মজুদ থাকবে। তোমার সেই দিনকার দূরদর্শী সিদ্ধান্তই আজ আমাদের এই অবস্থাতে নিয়ে এসেছে। যদি সেদিন তুমি বৌদির মতো সোনা চাইতে, তাহলে আমাদের এই সুখের দিন আসতো না গো। আমাদের অবস্থা হতো দাদার মতো। দাদা দেখো, এখন অন্যের জমিতে কাজ করে আর অভাবের দিন কাটাচ্ছে। ঠিকই বলিস, সোনার গয়না তো মৃত সম্পদ, তা কেবল অহংকার বাড়ায়। বৌদি তার সেই হারার চুড়ি এক এক করে সব বিক্রি করে দিয়েছেন। অভাবের সময় গয়না পেটের ক্ষুধা মেটাতে পারে না। আজ তাদের ঘরে চাল নেই, কাজ করার মতো জমিও নেই। তারা দিন দিন আরো নিঃস্ব হয়ে পড়ছেন। আমার খুব কষ্ট হয় দাদার জন্য। সারাদিন অন্যের দ্বারে কামলা খেটেও তিনি এখন তার সংসার চালাতে পারছে না, অথচ আমাদের এই জমি আমাদের অন্ন দিচ্ছে, আশ্রয় দিচ্ছে এবং মাথা উঁচু করে বাঁচার সাহস দিচ্ছে।
জমি আমাদের মায়ের মতো আগলে রেখেছে। বাবা, আমি বড় হয়ে তোমার সাথে জমিতে কাজ করব। আমাদের এই জমিই তো আমাদের ভাগ্য বদলে দিয়েছে, তাই না বাবা? আমি এখন যাই, জেঠিকে এই চাল আর তরকারি দিয়ে আসি। ঠিক আছে, যা মা, দিয়ে আয়। সিধু, আজ আমি তোর কাছে বড় অপরাধী হয়ে দাঁড়িয়েছি। অভাবের তাড়নায় আজ আমার ঘরে উনুন জ্বলছে না। ভাই, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর, জানি না ফিরিয়ে দিতে পারবো কিনা। তুমি ঠিকই বলেছিলে মিথিলা, গয়না দিয়ে পেট ভরে না। আজ যদি সেই দিন ওই সোনার মোহে অন্ধ না হতাম, তবে আজ আমাদের এই দশা হতো না। সিধু ভাই, আমাকে ক্ষমা করো। আমার জেদের কারণেই আজ তোমার দাদাকে এখন অন্যের কাছে হাত পাততে হচ্ছে। আমি সত্যিকারের সম্পদ চিনতে পারিনি। দাদা, ওসব কি বলছো? তুমি আমার বড় দাদা, তোমার অধিকার এই ঘরে সব সময় আছে। আর বৌদি, তুমি কেঁদো না। আজ থেকে দাদা আমার জমিতে কাজ করবে। দুই ভাই একসাথে জমিতে কাজ করব, ফসল ফলাবো। কি গো রমেশ, সিধু, তোমরা সব এক জায়গায় যে? রমেশ, কি আজ নিজের ভুল বুঝতে পেরেছ? সেদিন আমি তোমাদের দুজনকে সমান সুযোগ দিয়েছিলাম। তুমি বেছে নিয়েছিলে ক্ষণস্থায়ী জৌলুস, আর সিধু বেছে নিয়েছিল দীর্ঘস্থায়ী সম্পদ। তাই আজ তোমার আর ওর অবস্থান আলাদা। হ্যাঁ কর্তাবাবু, আমি বুঝতে পেরেছি যে সম্পদের চেয়েও বড় সম্পদ হলো সুবুদ্ধি। আসলে রমেশ, মানুষ তার নিজের বুদ্ধিতে যতটা না চলে, তার চেয়ে বেশি চলে তার জীবনসঙ্গীর পরামর্শে। সিধু আজ যে অবস্থানে পৌঁছেছে, তার মূলে রয়েছে তার স্ত্রী মিথিলার দূরদর্শিতা। ছোট বউয়ের অনেক বুদ্ধি। সে জানত যে ভবিষ্যতের চিন্তা না করলে জীবনে কখনো উন্নতি করা যায় না। আপনি ঠিকই বলেছেন কর্তাবাবু। আমার স্ত্রী ওই একটি সিদ্ধান্তেই আমাদের পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। মনে রেখো, যারা কেবল বর্তমানের সুখ নিয়ে মত্ত থাকে, ভবিষ্যৎ তাদের সব সময় অন্ধকার হয়। আর যারা আজকের কষ্ট সহ্য করে আগামীর ভিত্তি গড়ে, সাফল্য তাদেরই আসে। রমেশ, তুমি নিজের ছোট ভাইয়ের আশ্রয় থেকে আবার নতুন করে বেঁচে শেখো, আর ছোট বউয়ের মতো দূরদর্শী হওয়ার চেষ্টা করো। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।